গত এক বছরে বৈষম্য বৃদ্ধি পেয়েছে, দারিদ্র্য বৃদ্ধি পেয়েছে। গত কমাস ধরে আমরা একটা যে ব্যবস্থা একটা দল একটা ব্যক্তিকে চূড়ান্ত কর্তৃত্ববাদী শাসকে পরিণত করে, সে ব্যবস্থার সাংবিধানিক রাষ্ট্রীয় তার একটা গুণগত একটা গণতান্ত্রিক উত্তরণ সংস্কারের ব্যাপারে আমরা আলাপ আলোচনা করছি এবং সেখানে আশা করি আমরা একটা জাতীয় সমঝোতার সনদ স্বাক্ষর করতে পারব। রাজনৈতিক দলগুলো অঙ্গীকার করবেন ভবিষ্যতে যাতে এ ধরনের কোনো কর্তৃত্ববাদী শাসন মানুষের বুকের উপর যাতে চেপে বসতে না পারে, গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে যাতে পদদলিত করতে না পারে, তাহলে সে ব্যাপারে একটা উদ্যোগ, একটা সাংবিধানিক সুরক্ষা, প্রশাসনিক রাষ্ট্রীয় একটা সুরক্ষা, এবং এরপরে যদি এটা চূড়ান্ত হলে তারপরে দলগুলো স্বাক্ষর করবেন। স্বাক্ষর করার পরে সেটাই জুলাই সমঝোতা সনদ হিসাবে সেটা পরিচিতি লাভ করবে এবং এটা করতে পারলে মনে করি সরকারের সবচেয়ে বড় রাজনৈতিক অর্জনের জায়গাটা হবে এটা। তারপরে থাকে নির্বাচনের প্রশ্ন। তো এবং এই সরকারের শত ব্যর্থতার পরেও তারা যদি একটা যেটা ফেব্রুয়ারিতে আশা করা হচ্ছে একটা জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে তারা যদি নতুন গণতান্ত্রিকভাবে নির্বাচিত সংসদ বা পার্লামেন্টের কাছে তাদের ক্ষমতা হস্তান্তরকে বেরিয়ে যেতে পারেন, সরকারকে নিশ্চয়ই এরপরেও আমরা দিন শেষে ধন্যবাদ জানাব। কিন্তু প্রত্যাশার যে চাপ, এটা বললাম ইতিবাচক দিকগুলো বললাম, কিন্তু বাস্তবে তো সরকার অভ্যুত্থানের যে গণতান্ত্রিক আকাঙ্ক্ষা, পরিবর্তনের যে আকাঙ্ক্ষা, রূপান্তরের যে আকাঙ্ক্ষা, বাস্তবে অভ্যুত্থানের যে চৈতন্য, সরকার এটাকে ধারণ করতে পারেনি। এটাই হচ্ছে বাস্তবতা। যেটাকে দেহে ধারণ করা, শারীরিকভাবে ধারণ করা করতে পারেনি। দু চারজন বাদ দিলে যারা সরকারে আছেন তাদের বেশিরভাগেরই এই গণজাগরণ গণ অভ্যুত্থান আমাদের 16 বছরের লড়াইয়ের সাথে তাদের অনেকেরই দূরবর্তী কোনো সম্পর্ক ছিল না। এবং দুর্ঘটনাক্রমে পতিত সরকার যদি 6 মাস 1 বছর থেকে যেত, এদের 12 আনা 14 আনাকেই এখন আর রাজপথে দেখা যেত না। এটাই হচ্ছে বাস্তবতা। লড়াইটা হলো বৈষম্যের বিরুদ্ধে। তো গত 1 বছরে বৈষম্য আরও বৃদ্ধি পেয়েছে, দারিদ্র্য বৃদ্ধি পেয়েছে, না খাওয়া মানুষের সংখ্যা আরও বেড়েছে, কর্মহীন মানুষের সংখ্যা বেড়েছে, বিনিয়োগের সূচক খুবই নেতিবাচক, সামষ্টিক অর্থনীতিতে কিছু ইতিবাচক ধারা আসলেও সামগ্রিকভাবে একটা আধা নৈরাজ্যিক পরিস্থিতি দেশে এখন চলছে। এবং প্রথমে বলা হতো মব নাকি মব জাস্টিস, সেই মব জাস্টিস পর্যায়ক্রমে একটা মব ভায়োলেন্সে, একটা মব সন্ত্রাসে যেটা রূপান্তরিত হলো। আমি এটার জন্য প্রধানত সরকারকে দায়ী করি। তাদের রাজনৈতিক আশ্রয়ে, রাজনৈতিক প্রশ্রয়ে তা এগুলোকে তারা হতে দিয়েছেন। আমি বলেছি যে তারা আওয়ামী লীগকে সমালোচনা করতে চেয়ে, আওয়ামী লীগের নিন্দিত বা ঘৃণিত কাজগুলো সমালোচনা করতে যেয়ে তারা আমাদের গোটা অর্জনটাকেও তারা প্রায় বিসর্জনের যে জায়গায় অনেকে তারা নিয়ে যেতে চান। আমাদের ইতিহাসে সবচেয়ে গৌরবজনক অধ্যায় আমাদের মহান মুক্তিযুদ্ধ এবং আমাদের প্রোক্লামেশন অফ ইন্ডিপেন্ডেন্স, এমনকি 72-এর সংবিধানও যদি বলি, এবং এর সঙ্গে যুক্ত অনেকগুলো দিন সময় আছে। এবং তারা এবং এই মুক্তিযুদ্ধ যেমন নিশ্চয়ই সেখানে নেতৃত্ব ছিল, দল ছিল, কিন্তু এটাও একটা জনযুদ্ধের মতো ছিল। কিন্তু সেটাকে যেমন একটা দলীয়করণ করার চেষ্টা হয়েছে, ইতিহাসের নামে রূপকথা লেখা হয়েছে, এখনও যেই গণজাগরণ গণ অভ্যুত্থান ছিল লক্ষ লক্ষ মানুষের, কোটি কোটি মানুষের, সেটাকেও বিশেষ কজন ব্যক্তির তাদের একটা বীরত্বের রূপকথা হিসাবে তৈরি করবার চেষ্টা হচ্ছে, যেগুলো খুব ভুল, যেগুলো মানুষ নেয় না, ইতিহাস যেগুলোকে বর্জন করে। এবং আগের ইতিহাস যেমন এখন অনেকখানি ডাস্টবিনে নিক্ষিপ্ত হয়েছে, যারা নিজের মতো করে ইতিহাস রচনা করতে গেছেন, এখনও যারা চেষ্টা করছেন, এবং আমি নিশ্চিত বলে এগুলো হবে অইতিহাস, এগুলো এক ধরনের রূপকথা, সময় এগুলোকে গ্রহণ করবে না। ফলে জনগণের এই যে লড়াই সংগ্রাম, নিশ্চয়ই আমাদের ছাত্র তরুণরা এক পর্যায়ে ফ্রন্ট লাইনে ছিল, তারপরে শ্রমজীবী মানুষ, এবারকার গণজাগরণ গণ অভ্যুত্থানে যারা সবচেয়ে বেশি শহীদ হয়েছেন, তাদের কোথাও কোনো জায়গা হয়নি।
না সরকারে, না চারিপাশে, না গত 1 বছরে তাদের কোনো বাঁচার কোনো দাবি আকুতি কোনোটাই বা এটাকে হিসাবের মধ্যে কার্যকরী করা হয়নি।